প্রতি বছর 2 বিলিয়ন কেজির থেকেও বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয়। এই বিপুল পরিমাণ পশম আসে সারা বিশ্বের কোটি কোটি ভেড়ার শরীর থেকে, যা এক বিশাল প্রাকৃতিক সম্পদ। কিন্তু কেন জানেন এই বিপুল পরিমাণ পশম সংগ্রহ করা হয়? এই পশম দিয়েই তো আপনার জন্য আরামদায়ক ও গরম কাপড় বানানো হয়। কিন্তু ভেড়ার লোম থেকে কিভাবে এত সুন্দর এবং টেকসই কাপড় তৈরি হয় সেটা কি জানেন? আজকে আমরা সেই পুরো প্রক্রিয়াটিই দেখব। আর এর জন্য আমাদের যাত্রা করতে হবে নিউজিল্যান্ডে। তাদের বিস্তীর্ণ সবুজ মাঠ আর পরিমিত জলবায়ু ভেড়া পালনের জন্য এক কথায় অসাধারণ। পশম তৈরিতে তারা পুরো বিশ্বে 3 নম্বরে অবস্থান করছে। প্রথমেই জানতে হবে ভেড়ার শরীর থেকে পশম কাটার জটিল অথচ নিপুণ কাজটা কিভাবে হয়। শুরুতে ভেড়াগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করা হয়। ভেড়াদের সম্মিলিত ডাকে চারিদিক মুখরিত হয়ে ওঠে। তারপর অভিজ্ঞ কর্মীরা তাদের শরীরটা ভালোভাবে পরীক্ষা করে দেখেন পশমের রং, দৈর্ঘ্য আর মান কেমন। এরপর আসে পশম কাটার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লোক, যাদেরকে বলা হয় শিয়ারার। এরা খুব সাবধানে এবং দ্রুততার সাথে ইলেকট্রিক মেশিনের সাহায্যে পশম কাটেন, যাতে ভেড়াদের গায়ে কোনো রকম ব্যথা না লাগে বা চামড়া না কাটে। একজন ভালো এবং দক্ষ শিয়ারার দিনে 250টারও বেশি ভেড়ার পশম কাটতে পারেন। এই গতি আর দক্ষতা বহু বছরের অনুশীলনের ফল। তার মানে একটি ভেড়ার জন্য সময় লাগে মাত্র 1 থেকে 2 মিনিট। এই কাজের আসল কৌশল হলো ভেড়াটাকে শান্ত করে সঠিকভাবে ধরে রাখা, যাতে সে ভয় না পায় বা তার কোনো শারীরিক অসুবিধা না হয়। নিউজিল্যান্ডে প্রথমে পেটের দিকের ছোট আর ময়লা পশমগুলো কেটে ফেলে দেওয়া হয়, কারণ পেটের দিকের পশমে ময়লা এবং কাটা জাতীয় জিনিস লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে, তাই এগুলোর দাম একটু কম হয়। তারপর পিঠের পশম কাটা হয়। পিঠের পশমগুলো দেখতে ধবধবে সাদা আর খুব ভালো মানের হয়। শিয়ারার অত্যন্ত মনোযোগ দিয়ে ভেড়ার গা থেকে পশম কাটেন। এরপর শিয়ারার মেশিনের একটি লম্বা টান দেন, অর্থাৎ ভেড়ার মেরুদণ্ড বরাবর লম্বালম্বিভাবে পশম কাটেন। তারপর মুখের আর কানের কাছের পশমও যত্ন সহকারে কেটে দেন। একটি ভেড়ার কাজ শেষ হলে সেটিকে ছেড়ে দিয়ে শিয়ারার আরেকটি ভেড়ার দিকে এগিয়ে যান। এভাবেই তারা সারা দিন ধরে পশম কাটেন আর প্রতিটি ভেড়ার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা পান। পশম কাটার পর সেটাকে একটা বড় টেবিলের উপর বিছিয়ে সাবধানে পরীক্ষা করা হয় এবং খারাপ অংশগুলো বেছে ফেলে দেওয়া হয়। এরপর ভালো পশমগুলো গোল করে একটা বান্ডিল তৈরির জন্য প্রস্তুত করা হয়। পশম কাটার পর ভেড়াগুলো যেন এক নতুন জীবন পায়। গরমের জন্য তারা বেশ হালকা এবং স্বস্তি বোধ করে। এরপর এই পশমের বান্ডিলগুলো যায় পরিষ্কার করার কারখানায়, যেখানে শুরু হয় আসল রূপান্তরের প্রক্রিয়া। কারখানায় পশমের বান্ডিল খুলে একটা বড় মেশিনে দেওয়া হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় উইলুইং, যা পশমের প্রথম ধাপের ময়লা দূর করে। এই মেশিন পশমগুলোকে ঝেড়ে নরম করে দেয়, যাতে ধুলোবালি এবং ছোটখাটো ময়লা সব বেরিয়ে যায়। এতে পশম ধোয়ার সময় পানিও কম লাগে, তাই উৎপাদন খরচও কিছুটা বাঁচে। এরপর পশম যায় খোলামেলা করার মেশিনে। এই মেশিনে অনেকগুলো দাঁতের মতো কাঁটা আর জালের মতো অংশ থাকে, যেগুলো পশমকে ঝাঁকিয়ে পুরোপুরি আলগা করে দেয়। এর ফলে পশমের গায়ে শক্তভাবে লেগে থাকা মাটি বা অন্যান্য ময়লার সম্পূর্ণ সরে যায় আর পশমের সরু লোমগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপর পশমকে গরম পানির বড় গামলায় চুবানো হয়। প্রায় 77 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে হালকা সাবান মিশিয়ে পশম ধোয়া হয়, যাতে পশমের গায়ে থাকা প্রাকৃতিক তেল আর ময়লা সব পরিষ্কার হয়ে যায়। এই প্রাকৃতিক তেল, যাকে ল্যানোলিন বলা হয়, সেটি ভেড়াকে জলরোধী রাখে, কিন্তু কাপড় তৈরির আগে একে অপসারণ করা জরুরি। প্রত্যেকটা গামলার নিচে এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে, যাতে ময়লা পানি দ্রুত বেরিয়ে যেতে পারে। প্রথম গামলা থেকে শেষ গামলার পর্যন্ত পরিষ্কার পানি অবিরাম চলতে থাকে আর পশমগুলো ধাপে ধাপে পরিষ্কার হতে থাকে। পশম পরিষ্কার করার জন্য প্রথমে 3টি গামলায় সাবান পানি ব্যবহার করা হয়, যা পশমের তেল দূর করতে সাহায্য করে। পরের 3টি গামলা ব্যবহার করা হয় শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে ধোয়ার জন্য। বেশি সাবান দিলেই যে পশম বেশি পরিষ্কার হবে ব্যাপারটা তেমন নয়, বরং অল্প পরিমাণে সঠিক অনুপাতে সাবান দিতে হয়, যাতে পশমের প্রাকৃতিক মান ঠিক থাকে। কম সাবান দিলে পশম ভালোভাবে পরিষ্কার হবে না, আবার বেশি দিলে এর মধ্যে একটা চটচটে ভাব থেকে যেতে পারে। এরপর 4 নম্বর গামলায় আসার আগেই পানি অনেকটাই স্বচ্ছ হয়ে যায়।
আর একদম শেষের গামলার পানি এতটাই পরিষ্কার থাকে যে গামলার তলা পর্যন্ত দেখা যায়। এই ধাপে পশমের সব সাবান আর দূষিত পদার্থ ধুয়ে যায় এবং এটি শুকানোর জন্য একদম তৈরি হয়ে যায়। শুকানোর জন্য পশমকে একটা বিশাল আকারের গরম বাতাসের চেম্বারে ঢোকানো হয়। এই মেশিনে নিয়ন্ত্রিত তাপমাত্রায় গরম বাতাস ব্যবহার করা হয় আর বড় পাখা দিয়ে সেই বাতাস ঘুরতে থাকা ড্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এই ড্রামের বিশেষত্ব হলো এটা খুব তাড়াতাড়ি পশম শুকাতে পারে আর প্রচলিত পদ্ধতির চেয়ে জায়গাও খুব কম লাগে। এখান থেকে বেরোনোর পর পশম আবারও পরীক্ষার জন্য যায়। সেখানে কারখানার দক্ষ কর্মীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন যে এর মধ্যে খারাপ কিছু রয়ে গেছে কিনা, যেমন অন্য রঙের ছুতো বা অন্য কোনো বস্তুকণা। অনেক সময় ভুলবশত খড় বা ছোট কাঠের টুকরো থেকে যেতে পারে, যেগুলোকে নিপুণ হাতে বেছে বের করা হয়। এগুলো পেলে তারা সেগুলো সরিয়ে দেন। তারপর পশমকে ধুলো ঝাড়ার মেশিনে দেওয়া হয় যাতে বাকি সূক্ষ্ম ধুলোগুলো বেরিয়ে যায়। প্রথমে পশম যেমন বড় অগোছালো বান্ডিলের মতো ছিল, সেটা এখন পরিষ্কার, ধবধবে সাদা আর পরের কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই ধাপে পশমের ওজন মাপা হয় আর এর মধ্যে আর্দ্রতা বা তেলের পরিমাণ কতটা আছে তা পরীক্ষা করা হয়, যাতে পশমের মান একদম সঠিক থাকে। তারপর এগুলোকে চাপ দিয়ে বড় বড় গাটুরায় প্যাকিং করে সরাসরি গুদামে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে এগুলো যায় কাপড় তৈরির কারখানায়। কাপড় তৈরির কারখানায় পশম বাছাই করার কাজ আবার শুরু হয়। সেখানে পশমের বান্ডিলগুলো খুলে আলাদা করা হয় আর কোন ধরনের কাজের জন্য কতটা পশম লাগবে সেটাও মাপা হয়। এরপর প্রয়োজন মতো আলাদা আলাদা ধরনের পশম একসাথে মেশানো হয়। এরপর পশমকে আঁচড়ানো হয়। এই পদ্ধতিকে বলে কার্ডিং। এর জন্য পশমকে সারি সারি লোহার ব্রাশের ওপর দিয়ে ঘোরানো হয় যাতে পশমের আঁশগুলো সোজা এবং সমান্তরাল হয়ে যায়। এটি কেবল আঁশগুলোকেই সোজা করে না, বরং সেগুলোকে একটি অভিন্ন নরম আস্তরণে পরিণত করে, যা সুতা কাটার জন্য প্রস্তুত। এরপর সেই আঁচড়ানো পশম থেকে সরু ফালি তৈরি করা হয়। এই সরু ফালিগুলো চরকায় যায় আর সেখানে সেগুলোকে একসাথে পেঁচিয়ে পাকানো হয় যাতে টেকসই সুতা তৈরি হয়। কিন্তু এই সুতো দিয়ে কাপড় বানানোর আগে এটাকে ভালো করে গুটিয়ে নিতে হয়। এরপর আসে কাপড় বোনার পালা। কাপড় বোনার সময় সুতো দুই দিকে সাজানো হয়, একটা লম্বালম্বি, অন্যটা আড়াআড়ি। লম্বালম্বি সুতোগুলোকে বলে টানা আর আড়াআড়ি সুতোগুলোকে বলে পোড়েন। টানা কাপড়টাকে মজবুতি দিয়ে ধরে রাখে আর পোড়েন দিয়ে কাপড়ের ডিজাইন তৈরি হয়। বলা যেতে পারে টানা হলো কাপড়ের কঙ্কাল আর পোড়েন হলো তার ওপরের নকশা ও মাংস। টানা শুধু কাপড়টাকে শক্তই করে না, এটা দিয়ে নানান রঙের ডিজাইনও করা যায়। টানা তৈরি হয়ে গেলে সেটাকে তাতে বসানো হয়। প্রত্যেকটা টানার সুতো একটি ছোট ছিদ্রের মধ্যে দিয়ে যায় আর সেই ছিদ্রগুলো একটি নির্দিষ্ট ছন্দে ওঠানামা করে পোড়েনের সুতোর জন্য জায়গা করে দেয়। নতুন ডিজাইনের কাপড় বোনার সময় এই কাজটা হাতে করতে হয় আর তাঁত প্রস্তুত করতে প্রায় 2 দিন পর্যন্ত সময় লেগে যায়। তাতে টানা আর পোড়েন একসাথে জুড়ে গিয়ে ধীরে ধীরে সুন্দর কাপড় তৈরি করে। এরপর কাপড়টাকে ভালো করে পরীক্ষা করা হয় যাতে কোনো ভুল বা খুঁত না থাকে। যদি কাপড়ের মধ্যে কোনো ছোটোখাটো খুঁত, যেমন ছেঁড়ার সুতো বা গিঁট থাকে, তাহলে সেটা কাঁচি বা চিমটা দিয়ে অত্যন্ত যত্ন সহকারে ঠিক করা হয় যাতে কাপড়ের চূড়ান্ত মান ভালো থাকে। যদি কাপড়ের শেষে ঝালর রাখার দরকার হয় তাহলে কিছু সুতো না বুনে ঝুলিয়ে রাখা হয়। তারপর সেই সুতোগুলোকে একসাথে সুন্দর করে পেঁচানো হয় আর একটা আলাদা সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এরপর কাপড় ধুলে ঝালরগুলো সুন্দরভাবে বিন্যস্ত হয়ে ঝুলতে থাকে। এর পরের কাজ হলো কাপড়টাকে একটু সংকুচিত করে নেওয়া। কাপড় শিল্পের ভাষায় এই প্রক্রিয়াটিকে বলে ফুলিং। এর জন্য কাপড়টাকে গরম পানিতে ভিজিয়ে নিয়ন্ত্রিতভাবে নাড়ানো হয়। এতে কাপড়ের সুতোগুলো আরও ঘন এবং নিবিড় হয়ে যায় আর কাপড়টা আরও বেশি উষ্ণ এবং নরম হয়। এই সময় কাপড়টাকে ভালো করে ধুয়ে নরম করা হয়। পোকামাকড় যাতে কাপড়ের ক্ষতি না করতে পারে তার জন্য কিছু কেমিক্যালও ব্যবহার করা হয়। আর কিছু কাপড় তো এমনভাবে তৈরি হয় যেগুলোকে ওয়াশিং মেশিনেও কাচা যায়। এক রঙের চাদরের জন্য কাপড় বোনার পরই রং করা হয় যাতে ক্রেতারা সবাই নিজের পছন্দ মতো রং বেছে নিতে পারেন। সবশেষে তৈরি কাপড় যায় সেলাই করার কারখানায়। এখানে কাপড় কেটে চাদর, স্কার্ফ বা অন্য প্রয়োজনীয় জিনিস বানানো হয়। প্রত্যেকটা জিনিসের ধারগুলো সেলাই করে সুন্দর ফিনিশিং দেওয়া হয় আর তাতে ব্র্যান্ডের লেবেল লাগানো হয়। সবকিছু ঠিক আছে কিনা তা শেষবারের মতো পরীক্ষা করার পর একটি নিখুঁত পশমের কাপড় মানুষের আরাম এবং সৌন্দর্য দেওয়ার জন্য একদম তৈরি হয়ে যায়।
তাহলে দেখলেন তো, ভেড়ার শরীর থেকে পাওয়া এক মুঠো পশম কতগুলো ধাপ পেরিয়ে কিভাবে আমাদের ব্যবহারযোগ্য একটি সুন্দর কাপড়ে পরিণত হয়। এই পুরো কাজটা আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও চমৎকার টেকনিক্যাল গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো এক রোমাঞ্চকর যাত্রায়। Once the wool textile products have been manufactured,